দেখো, আজকে একটা রিয়াকশন নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে ডায়াজোটাইজেশন রিয়াকশন। ঠিক আছে? এই রিয়াকশনের ক্ষেত্রে কি করতে হয়? প্রথমে তোমাকে নিতে হবে অ্যানিলিন। রিয়াকশনটা শুরু হবে অ্যানিলিন নিয়ে। অ্যানিলিন নিলে এর মধ্যে দিতে হবে NaNO2, সোডিয়াম নাইট্রাইট আর HCl। এবং এই এই যখন এটা আমরা NaNO2 HCl দেবো এই অ্যানিলিনের মধ্যে, তখন টেম্পারেচারটাকে আমাদের 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে। এর থেকে যদি বেশি টেম্পারেচার রাখা হয় তাহলে প্রবলেম। 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে। যদি 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড রাখো তাহলে এখানে একটা প্রোডাক্ট তৈরি হবে। কিভাবে তৈরি হবে আমি দেখাচ্ছি। যেটা N2 পজিটিভ অ্যান্ড Cl নেগেটিভ। এটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডায়াজো এই কথাটার মানে হচ্ছে NN বন্ডকে ডায়াজো বলে। যদি কোথাও NN বন্ড থাকে সেটাকে ডাইয়াজো বলে। তো এর স্ট্রাকচারটা যদি দেখো তাহলে এটার নাম কি বললাম? এটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম। ইয়াম কেন দিলাম? কারণ এখানে পজিটিভ আছে তাই। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখানে Cl মাইনাস আছে তাই ক্লোরাইড। Cl মাইনাসের জায়গায় অন্য অ্যানায়নও হতে পারে। কি কি অ্যানায়ন হতে পারে আমরা আসছি পরে আলোচনা করছি। তো এই যে ডায়াজোনিয়াম আয়নটা যেটা আছে না, সেইটা যদি একটুখানি দেখো, এইটার নাম ডায়াজোনিয়াম। কি? N ট্রিপল বন্ড N এরকম থাকবে। তো এটাকে মানে যদি লিখতে হয় তাহলে এরকম করে লেখা উচিত যে N ট্রিপল বন্ড N। তো আমি একটু বোঝানোর সুবিধার্থে সাইডেই লিখছি, বা এভাবেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবং এই নাইট্রোজেনটার উপরে হবে পজিটিভ চার্জ। প্রথম নাইট্রোজেনটার উপরে পজিটিভ চার্জ। ঠিক আছে? কেন এটা পজিটিভ চার্জ তুমি দেখো এখানে কত নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন 8টা আছে। 4টে বন্ড অলরেডি তৈরি করে নিয়েছে। তো 4টে বন্ড তৈরি করলে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ হয়। এবার এই যে ডায়াজোনিয়ামটা, এটা 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডেই শুধু স্টেবল। ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি নাও, এটা 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডেই স্টেবল। 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে যদি তুমি টেম্পারেচার বেশি করো, 5 ডিগ্রি থেকে বেশি টেম্পারেচার করো, তাহলে না এই বন্ডটা ভেঙে যাবে, দিয়ে এটা নাইট্রোজেনে কনভার্ট হয়ে যাবে। নাইট্রোজেনে মলিকুল থেকে বেরিয়ে যাবে। কিন্তু বেনজিনের ক্ষেত্রে কি হয়? এই এই গ্রুপটা, এখানে একটা রেজোনেন্স টাইপ রেজোনেন্স পসিবল হতে পারে এরকম করে। তাহলে যদি রেজোনেন্স হয় তাহলে তুমি দেখো এই যে বন্ডটা, যেটা নাইট্রোজেনের সাথে বন্ড আছে বেনজিনের, এটা ডাবল বন্ড ক্যারেক্টার পেতে পারে। এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর এখানে পজিটিভ। এরকম আরো স্ট্রাকচার তুমি বানাতে পারো। আমি ইটিসি লিখছি। তো এক্ষেত্রে কি হয়েছে দেখো একটা জিনিস। এই যে বন্ডটা, এই বন্ডটার মধ্যে ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসবে। তাহলে কার্বন নাইট্রোজেনের বন্ডের মধ্যে ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসবে। তাই এই বন্ডটা, এই মলিকুলটা স্টেবল হবে। আদারওয়াইজ 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টেবল হবে। যদি এটা বেনজিন রিং না হতো তাহলে এটুকুও স্টেবিলিটি এর থাকতো না। ঠিক আছে? যদি এটা বেনজিন রিং না হয়ে অন্য কোনো আর গ্রুপ হতো তাহলে এটা মোটেও স্টেবল হতো না। কিন্তু এটা 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টেবল হয় এই রেজোনেন্সটার জন্য। এবার এই ডায়াজোনিয়াম সল্ট সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাকে বলি। ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি? যে ধরো তুমি একটা ডায়াজোনিয়াম বানালে, যে ডায়াজোনিয়ামের এই প্রথম এই এখানকার যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটাকে নাইট্রোজেন 15 নিলে, আর এটা নাইট্রোজেন 14।
যেটার উপর পজিটিভ আছে সেটা নাইট্রোজেন 14, আর যেটার উপর যে নাইট্রোজেনটার উপর পজিটিভ নেই সেটা নাইট্রোজেন 15। নাইট্রোজেন বিভিন্ন ধরনের আইসোটোপ হতে পারে, তাই নাইট্রোজেন 15 একটা আইসোটোপ মনে করো নাইট্রোজেনের, যেটা এখানে কানেক্টেড আছে, যেটা ডাইরেক্ট বেঞ্জিনের সাথে কানেক্টেড নেই। তুমি যদি এই ডায়াজোনিয়ামটা বানিয়ে এটাকে কিছুক্ষণ স্টোর করো, তাহলে তুমি একটা জিনিস অবজার্ভ করবে কি, যে এই ডায়াজোনিয়ামটার মধ্যে কিছু কিছু ডায়াজোনিয়ামের ক্ষেত্রে নাইট্রোজেন 15টা এইদিকে চলে এসেছে, নাইট্রোজেন 14টা ওইদিকে। তাহলে এই নাইট্রোজেন 14 আর নাইট্রোজেন 15 নিজেদের জায়গা কি করে চেঞ্জ করে নিল? কি বললাম বুঝতে পারছি? এটা অবজারভেশন। আবারও বলছি, যে দুটো নাইট্রোজেনের মধ্যে তুমি যদি একটা নাইট্রোজেনকে নাইট্রোজেন 15 করো, করার পরে প্রথমে এটা বানানোর পরে এটাকে কিছুক্ষণ রেখে দিলে, কিছুক্ষণ রাখার পর আবার যখন তুমি চেক করবে তখন তুমি দেখবে যে কিছু কিছু মলিকুলের ক্ষেত্রে নাইট্রোজেন 15টা এই দিকে চলে এসেছে, যেটা বেঞ্জিনের সাথে কানেক্টেড হয়েছে। এখন কোশ্চেন হতে পারে যে এটা কি করে সম্ভব, নাইট্রোজেন 15 কি করে ফ্লিপ করে এই দিকে চলে এলো? তো তার একটা এক্সপ্লেনেশন এইভাবে দেওয়া হয় যে এটা তখনই পসিবল হবে যদি মাঝখানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, যে এখানে মনে করো পজিটিভ তৈরি হলো, এই নাইট্রোজেনটা মলিকুল থেকে বেরিয়ে গেল, যার এই নাইট্রোজেনটা নাইট্রোজেন 15, এবং এটা বেরিয়ে যাবে না যদি এই নাইট্রোজেনটা এই কার্বোক্যাটায়নে অ্যাটাক করে, তাহলে ডান দিকেরটা তৈরি হবে, আর এই নাইট্রোজেনটা যদি অ্যাটাক করে তাহলে বাঁ দিকেরটা তৈরি হবে। কথাটা বোঝা গেল? আমরা কি বলেছিলাম যে এই রকমের কার্বোক্যাটায়ন তৈরি হওয়া খুবই ডিফিকাল্ট। এই যে কার্বোক্যাটায়ন ফিনাইল ক্যাটায়ন, এটা তৈরি হওয়া খুবই ডিফিকাল্ট, কিন্তু এক্ষেত্রে এটা তৈরি হচ্ছে, সামান্য হলেও তৈরি হচ্ছে। যদি না হতো তাহলে নাইট্রোজেনের যে এই যে ফ্লিপিংটা, এই যে নাইট্রোজেন যে তার নিজের জায়গাটা যে চেঞ্জ করেছে, এই জায়গা চেঞ্জ করাটা পসিবল হতো না। এইটুকুই সাজেস্ট করে যে এইরকম একটা ফিনাইল ক্যাটায়ন মাঝে তৈরি হয়েছে। আমি আশা করছি এটা বুঝতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারো একবার বলো। আমি আবার কি বলছি ভালো করে শোনো। তাহলে আমাদের এটা কি ছিল, যে যে ডায়াজোনিয়ামে যে দুটো নাইট্রোজেন আছে তার মধ্যে একটা নাইট্রোজেনকে আমরা নাইট্রোজেন 15 আকারে নিয়েছি, মানে নাইট্রোজেনের অন্য একটা আইসোটোপ নিয়েছি 15, আর একটা নাইট্রোজেনের 14। প্রথমে যখন প্রোডাক্টটা বানিয়েছি তখন নাইট্রোজেন 14টা বেঞ্জিন রিং এর সাথে কানেক্টেড ছিল। কিছুক্ষণ পর দেখা গেল যে ওই মলিকুলগুলোর মধ্যে কিছু কিছু মলিকুলের ক্ষেত্রে নাইট্রোজেন 15টা বেঞ্জিন রিং এর সাথে কানেক্টেড হয়ে গেল। তখন তোমার কাছে কোশ্চেন হতেই পারে যে কেন নাইট্রোজেন 14টা নাইট্রোজেন 15 হয়ে গেল, ফ্লিপ কি করে হয়ে গেল, উল্টে কি করে গেল? তো তার এক্সপ্লেনেশন দিতে গিয়ে এরকম একটা কনসেপ্টকে নিয়ে আসা হয়েছে যে মাঝে এরকম একটা ইকুইলিব্রিয়াম হচ্ছে, যে মাঝে এখান থেকে নাইট্রোজেন মলিকুলটা বেরিয়ে যাচ্ছে। কোথা থেকে? যে এই মলিকুল থেকে নাইট্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, আরে এখান থেকে নাইট্রোজেনটা বেরিয়ে যাচ্ছে। তো নাইট্রোজেনটা যখন বেরিয়ে যাবে তখন এই নাইট্রোজেনের দুদিকে লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনের উপরেও আছে, এই নাইট্রোজেনের উপরেও আছে। এরা পুরোপুরি সিস্টেম থেকে চলে যাচ্ছে না, ওই নাইট্রোজেনটা আবার অ্যাটাক করছে সেই ক্যাটায়নটাকে। তো যখন ক্যাটায়নটাকে অ্যাটাক করবে তখন নাইট্রোজেন 15 দিয়েও অ্যাটাক করতে পারে, নাইট্রোজেন 14 দিয়েও অ্যাটাক করতে পারে, দুটোই পসিবিলিটি আছে। ওই জন্য প্রোডাক্ট তৈরি হওয়ার সময় নাইট্রোজেন 15টাও বেঞ্জিন রিং এর সাথে কানেক্টেড থাকতে পারে, নাইট্রোজেন 14টাও বেঞ্জিন রিং এর সাথে কানেক্টেড থাকতে পারে। বোঝা গেছে? এই জিনিসটা সাজেস্ট করছে যে এর মাঝে এটা চলাকালীন এইরকম একটা ক্যাটায়ন তৈরি হয়েছে যেটা খুবই আনস্টেবল। এই ধরনের ক্যাটায়ন আমরা পড়েছিলাম যে এই ক্যাটায়নটা জেনারেলি তৈরি হতে চায় না, কিন্তু এই রিঅ্যাকশনটা সাজেস্ট করছে এখানে এরকম একটা ক্যাটায়ন তৈরি হয়েছে। এবার এই ক্যাটায়নের মধ্যে যদি তুমি যে কোনো রকমের নিউক্লিওফাইল দাও, সেই নিউক্লিওফাইলটা তোমার যা ইচ্ছা হতে পারে, নিউক্লিওফাইল হলেই হবে। উইক নিউক্লিওফাইল হোক, স্ট্রং নিউক্লিওফাইল হোক, যে কোনো রকমের নিউক্লিওফাইল যার উপর নেগেটিভ চার্জ আছে, ইলেকট্রন পেয়ার আছে, এরকম কাউকে যদি তুমি এখানে দাও, তাহলে সে কি করবে, ডাইরেক্ট এই ক্যাটায়নটাতে অ্যাটাক করবে।
আর যদি ডাইরেক্ট ওই ক্যাটায়নটাতে অ্যাটাক করে তাহলে তুমি একটা প্রোডাক্ট পাবে যেখানে নিউক্লিওফাইলটা ডাইরেক্ট বেঞ্জিন রিং এর সাথে কানেক্টেড থাকবে। এখানে নিউক্লিওফাইলটা ডাইরেক্ট বেঞ্জিন রিং এর সাথে কানেক্টেড থাকবে এবং সেই সঙ্গে N2টা নাইট্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। তাহলে এইখানে আমরা কি করলাম দেখো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করলাম। এই নিউক্লিওফাইলটা এখানে অ্যাড হলো বেঞ্জিন রিং এ। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হলো না, এই যে গ্রুপটা, এই গ্রুপটা চলে গিয়ে তার পরিবর্তে নিউক্লিওফাইল এলো। তো এটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলো। এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি যে কোনো নিউক্লিওফাইল নিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি নিউক্লিওফাইল নিতে পারো। উইক নিউক্লিওফাইল নাও, স্ট্রং নিউক্লিওফাইল নাও, যেরকমই নিউক্লিওফাইল নেবে সেটা বেঞ্জিন রিং এ অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা কতগুলো রিঅ্যাকশন দেখবো। ধরো এখানে তুমি কি করলে, কেআই নিলে। বলো তো কেআই নিলে তার মধ্যে নিউক্লিওফাইল কি? এর মধ্যে নিউক্লিওফাইল কোনটা? আই, অবভিয়াস আই মাইনাস, আয়োডাইড আয়ন ইজ দ্য নিউক্লিওফাইল। তাহলে প্রোডাক্টটা কি পাবে? যে বেঞ্জিন রিং এর মধ্যে আয়োডিনটা অ্যাড হয়ে যাবে। তাহলে তুমি আয়োডো বেঞ্জিন পেয়ে গেলে। ব্যাপারটা বোঝা গেল? কি পেয়ে গেলে? আয়োডো বেঞ্জিন পেয়ে গেলে। আবার দেখো এর মধ্যে ধরো তুমি কি করলে, NaNO2 নিয়ে নিলে। তাহলে দেখো NaNO2 তে কি আছে? NaNO2 তে হচ্ছে Na প্লাস আর NO2 মাইনাস। তাহলে NO2 মাইনাসটা এখানে নিউক্লিওফাইল। তাহলে প্রোডাক্টটা কি হয়ে যাবে? প্রোডাক্টটা হয়ে যাবে বেঞ্জিন রিং এর মধ্যে NO2 অ্যাড হয়ে যাবে, নাইট্রোবেঞ্জিন হয়ে যাবে। ঠিক আছে, ধরো এর মধ্যে তুমি ওয়াটার নিলে। ওয়াটার নিয়ে একটুখানি হিট করলে, কারণ 0 to 5 ডিগ্রিতে স্টেবল, একটু হিট করলে ওয়াটার নিয়ে। ওয়াটারের মধ্যে নিউক্লিওফাইল কি? OH মাইনাস। তাহলে এক্ষেত্রে প্রোডাক্টটা কি হবে? OH মাইনাসটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে তুমি পেয়ে যাবে কি? ফেনল। বোঝা গেল? ধরো এর মধ্যে তুমি নিলে Cu আর HCl, কপার নিলে আর তার সাথে HCl নিলে। তাহলে কপার আর HCl যদি নাও তাহলে এখানে Cl মাইনাস ইজ দ্য নিউক্লিওফাইল, Cl মাইনাস। তাহলে প্রোডাক্টটা কি পাবে? ক্লোরোবেঞ্জিন পেয়ে যাবে। এখানে ক্লোরোবেঞ্জিন হয়ে যাবে। Cl মাইনাস নিউক্লিওফাইল, যেটাই নিউক্লিওফাইল নেবে সেটাই অ্যাড হবে। ধরো এর মধ্যে তুমি কি করলে, Cu আর HBr নিলে। হ্যাঁ, Cu ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। Cu আর HBr নিলে তাহলে এক্ষেত্রে কি হবে? Br মাইনাসটা যেহেতু নিউক্লিওফাইল, তাহলে এখানে তুমি কি পাবে? Br, ব্রোমোবেঞ্জিন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আবার দেখো, ধরো এর মধ্যেই তুমি কি করলে, Cu না নিয়ে Cu2Cl2 আর HCl নিলে। ব্যাপার একই, Cu2Cl2 আর HCl সেম ব্যাপার। তাহলে Cu2Cl2 আর HCl যদি নাও তাহলে এখানে আবারও তুমি পেয়ে যাবে কি? ক্লোরোবেঞ্জিন পেয়ে যাবে। এখানে যদি তুমি নাও Cu2Br2 আর HBr, বলো প্রোডাক্ট কি হবে? ব্রোমোবেঞ্জিন। এখানে ব্রোমোবেঞ্জিন হয়ে যাবে। ওখানে অতগুলো ব্রোমাইন আছে, একটাই গিয়ে জয়েন হবে? হ্যাঁ একটাই তো, কারণ এখানে তো পজিটিভ চার্জ আছে খালি না। বুঝতে পারছো? Br মাইনাস আসবে, সেই Br মাইনাসটা ওখানে অ্যাড হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে যদি তুমি CuCN আর KCN নাও তাহলে এখানে নিউক্লিওফাইলটা হচ্ছে Cn, সায়ানাইড আয়ন। তাহলে যদি সায়ানাইড আয়ন নিউক্লিওফাইল হয় তাহলে এখানে তোমার প্রোডাক্ট হবে বেঞ্জিন রিং এর মধ্যে Cn অ্যাড হয়ে যাবে।
বোঝা গেছে? যায়নি? গুড। আচ্ছা, এইখানে দেখো, ধরো এখানে পজিটিভ আছে, পজিটিভে তুমি দিয়ে দিলে ইলেকট্রন, পজিটিভে ইলেকট্রন দিলে নিউট্রাল হয়ে যাবে, তার সাথে দিলে হাইড্রোজেন, তার মানে তুমি কি করলে? রিডাকশন করলে। রিডাকশন, এটা কি করলে? রিডাকশন করলে। কাউকে ইলেকট্রন দেওয়া মানে কি কি রিয়াকশন? রিডাকশন রিয়াকশন। যদি রিডাকশন রিয়াকশন হয় তাহলে এটা রিডাকশন করলে, রিডাকশন মানে কি? পজিটিভ আছে, তাকে ইলেকট্রন দিলে নিউট্রাল হলো, আবার ইলেকট্রন দিলে নেগেটিভ হলো, তারপরে এইচ প্লাস দিলে তো এইচ অ্যাড হয়ে যাবে, তাহলে প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্টটা হয়ে যাবে বেনজিন। বোঝা গেছে? এই রিডাকশন করার জন্য তুমি রিডিউসিং এজেন্ট নিতে পারো। কি কি রিডিউসিং এজেন্ট নিতে পারো? এটা রিডাকশন রিয়াকশন তো, কি রিয়াকশন? রিডাকশন তো। এই রিডাকশনটা করার জন্য তুমি কিছু রিডিউসিং এজেন্ট ইউজ করতে পারো। সেই রিডিউসিং এজেন্টগুলোর মধ্যে তুমি এই অ্যালডিহাইডটা ইউজ করতে পারো, অথবা এই অ্যালকোহলটা ইউজ করতে পারো। হ্যাঁ, ভুল বললাম, এখানে তুমি অ্যালকোহলটা ইউজ করতে পারো, ইথানল রিডিউসিং এজেন্ট হিসেবে, অথবা তুমি ইউজ করতে পারো H3PO2 রিডাকশনের জন্য, এটা অথবা এটা, যে কোনো এর মধ্যে যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। রিডাকশন করাতে হবে, মেইন কথা হচ্ছে রিডাকশন করাতে হবে। এবং প্রত্যেক ক্ষেত্রেই তুমি কিন্তু এই নাইট্রোজেন গ্যাসটা কিন্তু প্রোডাক্ট হিসেবে পাবে, সাইড প্রোডাক্ট হিসেবে নাইট্রোজেনটা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু যাচ্ছে বাইরে। বোঝা গেছে না? যায়নি? দেখো, আচ্ছা, এইখানে দেখো, এইখানে আছে ক্লোরিন। এই যে এটা কি আছে? ক্লোরিন। এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম, কি বলেছিলাম আমরা? ক্লোরাইড। এইটা ওয়াটারে সলিবল, তাহলে এটা হচ্ছে সলিবল ইন ওয়াটার, এটা ওয়াটারে সলিবল, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আর এটা স্টেবল কখন? 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে স্টেবল। এর থেকে যদি টেম্পারেচার ইনক্রিজ করো তাহলে এটা আনস্টেবল হবে। বোঝা গেছে? ডিকম্পোজ করবে, ভেঙে যাবে। এখানে দেখো কোন আয়নটা আছে? Cl মাইনাস। তা তুমি যদি এটাকে নাও, আমি এই সলিবল ইন ওয়াটার কথাটা এখান থেকে হটিয়ে দিই, তুমি যদি এটাকে নাও আর সিম্পলি হিট করো, কোনো কিছু না দিয়ে খালি হিট করো, টেম্পারেচার ইনক্রিজ করে দিলে 0 to 5 থেকে বেশি করে দিলে, তাই সেক্ষেত্রে কি হবে? এটা ডিকম্পোজ করে যাবে। তাহলে এক্ষেত্রে অ্যানায়নটা কি আছে? Cl মাইনাস, তো Cl মাইনাসটা এখানে অ্যাড হয়ে যাবে, ক্লোরোবেনজিন হবে, আর নাইট্রোজেন গ্যাসটা চলে যাবে যদি সিম্পলি তুমি ওটাকে হিট করো। কিন্তু আমরা আর একটা কাজ করি, কি? প্রথমে ডায়াজোনিয়াম ক্লোরাইডটাকে বানাও, আর এই অ্যানায়নটাকে চেঞ্জ করো। কিভাবে চেঞ্জ করা যেতে পারে অ্যানায়নটাকে? HbF4, যেটার নাম হচ্ছে ফ্লুরোবোরিক অ্যাসিড, ফ্লুরোবোরিক অ্যাসিড, এইটা যদি তুমি নাও তাহলে এখান থেকে HCl চলে যাবে, তাহলে এখান থেকে Cl মাইনাস আর এখানে H প্লাস HCl চলে যাবে। তুমি যেটা পাবে সেটা হচ্ছে ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট N2 প্লাস, আর এখানে অ্যানায়নটা হবে BF4 মাইনাস, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। এইটা স্টেবল অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার অবধি এটা স্টেবল হবে। রুম টেম্পারেচারের থেকে আরো যদি বেশি তুমি হিট করো তাহলে ডিকম্পোজ করবে, কিন্তু রুম টেম্পারেচার অবধি এটা স্টেবল হবে। এটা 1 নম্বর পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট এটা যে এটা ওয়াটার ইনসলিবল, ওয়াটার ইনসলিবল। ডিফারেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করবে দুটো ক্ষেত্রেই। ডায়াজোনিয়াম ক্লোরাইড কি ছিল? ওয়াটার সলিবল ছিল, রুম টেম্পারেচারে স্টেবল ছিল না, কারণ ওটাকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে নিয়ে গেলেই ডিকম্পোজ করে যাবে।
কিন্তু ফ্লুরোবোরেট যদি হয় তাহলে সেটা রুম টেম্পারেচার অবধি স্টেবল হবে। কিন্তু তুমি যদি এটাকে তারপরেও হিট করো, মনে করো রুম টেম্পারেচারের থেকে আরো বেশি টেম্পারেচারে তুমি হিট করছো, সেক্ষেত্রে এটা ব্রেক হবে। ব্রেক হওয়ার পরে কি হবে, দেখো এখানে কোন আয়নটা আছে, এফ মাইনাস আয়ন আছে এখানে। BF4 মাইনাস মিনস কি, BF3 প্লাস F মাইনাস। তাহলে এখানে তুমি একটা BF3 পাবে, N2 তো পাবেই, কারণ N2টা যেটা ছিল সেটা চলে যাবে, আর তার সাথে F মাইনাস যেটা ছিল সেই F মাইনাসটা বেঞ্জিন রিংয়ে এসে জুড়বে। সো তুমি প্রোডাক্ট হিসেবে পাবে ফ্লুরোবেঞ্জিন। তাহলে দেখো ফ্লুরোবেঞ্জিন তো আমরা ডাইরেক্ট তৈরি করতে পারছিলাম না, মনে আছে কথাটা, যে ফ্লুরোর ডাইরেক্ট ফ্লুরিনেশন অফ বেঞ্জিনের করা হয় না। কারণ কি ছিল, কি কারণে ফ্লুরিনেশন করা হচ্ছিল না ডাইরেক্ট? রিঅ্যাক্টিভ ছিল, হাইলি রিঅ্যাক্টিভ ছিল এবং রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করা যেত না, তার জন্য আমরা ডাইরেক্ট ফ্লুরিনেশন করতাম না। কিন্তু এই একটা পদ্ধতি যেটাতে ফ্লুরোবেঞ্জিন তৈরি করা যায়, এবং এটাই একমাত্র পদ্ধতি যেটা তোমাকে পড়তে হবে ফ্লুরোবেঞ্জিন প্রিপারেশনের জন্য। এক্ষেত্রে যে রিয়াকশনগুলো আমরা দেখলাম, এই যে তিনটে রিয়াকশন এখানে, এই যে তিনটে রিয়াকশন, এই তিনটে রিয়াকশনকে একসঙ্গে বলা হয় স্যান্ডমায়ার্স গ্রুপ অফ রিয়াকশন। স্যান্ডমায়ার্স রিয়াকশন, এটাকে গ্রুপ অফ রিয়াকশন বলে, তিনটে রিয়াকশন একসঙ্গে, স্যান্ডমায়ার্স রিয়াকশন। আর এইখানে যে এই যে দুটো প্রোডাক্ট পাচ্ছ, এটার নাম হচ্ছে গ্যাটারম্যান রিয়াকশন। গ্যাটারম্যান রিয়াকশন আর স্যান্ডমায়ার রিয়াকশন। স্যান্ডমায়ার রিয়াকশনে yield is more than, দুই ক্ষেত্রেই তো একই রকম প্রোডাক্ট হয়, ব্রোমোবেনজিন ক্লোরোবেনজিন, তাই না? এখানেও ব্রোমোবেনজিন ক্লোরোবেনজিন, তো প্রোডাক্ট একই রকম হয়। কিন্তু দুটো রিয়াকশনের ক্ষেত্রে তুমি যদি এখানে কপার নিয়ে কাজ করো, কপারের পরিবর্তে যদি Cu2Cl2 Cu2Br2 এটা নিয়ে কাজ করো, তাহলে প্রোডাক্টের yield is more হয় দেন গ্যাটারম্যান রিয়াকশন। এটার পিছনে কারণ যদি জিজ্ঞেস করা, কারণ যদি কেউ জিজ্ঞেস করে, কখনো করবে না যদিও, কারণ জিজ্ঞেস যদি করে তাহলে একটা কারণ হয় যে এখানে হোমোজেনাস রিয়াকশন হয়, ওটা হেটারোজেনাস। মানে Cu2Cl2টা সলিউশনে, যে সলিউশনে রিয়াকশনটা হবে সেই সলিউশনে সলিবল হয়, কিন্তু Cu তো সলিবল হবে না, না Cuটা তো সলিবল, এখানে Cuটা তো সলিবল হবে না। তো Cuটা যেহেতু সলিবল হবে না, তাহলে ওটা রিয়াকশনটা হবে হচ্ছে হেটারোজেনাস মিক্সচারের, হেটারোজেনাস ক্যাটালিসিস, আর এটা হোমোজেনাস ক্যাটালিসিস। হোমোজেনাস ক্যাটালিসিসের জন্য এখানে প্রোডাক্টটা বেশি তৈরি হয়, যদি এই কোশ্চেনটা কখনোই কেউ জিজ্ঞেস করবে না। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছি। এই রিয়াকশনগুলো নিয়ে কোনো ডাউট আছে বুঝতে? আছে? দেখো কোথাও ডাউট থাকলে বলো। লাস্টের রিঅ্যাকশনে হ্যাঁ, স্যার N2Cl মাইনাসের ওখানে Cl মাইনাস আর HCl এর Cl, ওটা কি Cl2 গ্যাস তৈরি করছে? ভালো করে শুনতে পেলাম না। এইখানে Cl মাইনাসটা ছিল তো, এই Cl মাইনাসটা রিপ্লেস হবে BF4 মাইনাস দিয়ে, আর এই Cl চলে যাবে, এইচ প্লাস আর Cl মাইনাস জুড়ে HCl তৈরি করবে। ওকে না? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, তাহলে দেখো এখানে অনেকগুলো রিয়াকশন কিন্তু আমরা দেখলাম, অনেকগুলো রিয়াকশন, 1 2 3 4 অনেকগুলো, যদি কোনো 10-12টা রিয়াকশন হয়ে যাবে এর মধ্যে। এবার একটা কাজ করো, এবার হচ্ছে বই বের করো, এনসিআরটি বের করো। এনসিআরটিতে প্রথমে আমরা পড়ছিলাম হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন্স, তো সেই চ্যাপ্টারটা থেকে আগে দেখো। হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন্সে পেজ নম্বরে চলে যাও, এর আগের দিন যেখানে লাস্ট আমরা দেখেছিলাম তারপরে। তো
তো প্রিপারেশন অফ হ্যালোয়ারিনস এই জায়গাটা বের করো। প্রিপারেশন অফ হ্যালোয়ারিনস, ওকে। এখানে এখানে দেখো প্রিপারেশন, আগের দিন আমরা 1 নম্বরটা পড়েছিলাম, প্রিপারেশন অফ হ্যালোয়ারিনস এর 1 নম্বর রিয়েকশনটা আমাদের হয়েছিল। তো আজকে 2 নম্বর রিয়েকশন। 2 নম্বর রিয়েকশনটাতে হচ্ছে এটা, দেখো একবার। আরে কি হয়ে যায়, 2 নম্বর রিয়েকশনটা ফ্রম অ্যামিনস বাই স্যানমায়ার্স রিয়েকশন, মনে আছে? এখনই একটু আগে আলোচনা করলাম। কোন রিয়েকশন? স্যানমায়ার্স রিয়েকশন, স্যানমায়ার্স গ্রুপ অফ রিয়েকশন। তো প্রথমে কি করতে হয়, বেনজিন ডায়াজোনিয়াম হ্যালাইড বানাতে হয়। এই যে এই এক্স এর জায়গায় তুমি কি নিতে পারো, ক্লোরিন, ব্রোমিন, তুমি যা ইচ্ছা নিতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। এক্স এর জায়গায় ক্লোরিন বা ব্রোমিন নিতে পারো, ঠিক আছে? তাহলে N2+X- হবে। এটাকে কি বলছিলাম, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ক্লোরিন থাকলে ক্লোরাইড, ব্রোমিন থাকলে ব্রোমাইড, তো বেনজিন ডায়াজোনিয়াম হ্যালাইড, নামটা হবে বেনজিন ডায়াজোনিয়াম হ্যালাইড, ঠিক আছে? আচ্ছা, এরকম একটা প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন নিতে হবে, অ্যানিলিন। প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন মানে অ্যানিলিন নিতে হবে। কোল্ড অ্যাকোয়াস মিনারেল অ্যাসিড এন্ড ট্রিটেড উইথ সোডিয়াম নাইট্রাইট, এটার নাম কি, NaNO2, সোডিয়াম নাইট্রাইট, মনে রাখবে, নাইট্রাইট, ITE। ডায়াজোনিয়াম সল্ট ইজ ফর্ম, diazonium salt is formed. Mixing the solution is freshly prepared diazonium salt with cuprous chloride or cuprous bromide result in the replacement of diazonium group by chlorine or bromine. তাহলে এই রিঅ্যাকশনটা দেখো, Cu2X2 আর এর মধ্যে Cu2X2 নিলে, তাহলে এখানে যদি X এর জায়গায় ক্লোরিন থাকে তাহলে ক্লোরোবেনজিন পাবে, X এর জায়গায় যদি ব্রোমিন থাকে তাহলে ব্রোমোবেনজিন পাবে। একটু আগে আমরা আলোচনা করলাম, এবং নাইট্রোজেন গ্যাস এখানে চলে যাবে। এই রিঅ্যাকশনটার নাম কি ছিল যখন Cu2X2 আমরা ইউজ করছিলাম? এখানে দেখো, যখন আমরা Cu2X2 ইউজ করছিলাম তখন রিঅ্যাকশনের নাম কি ছিল? স্যানমায়ার্স গ্রুপ অফ রিঅ্যাকশন। এই যে Cu2Br2 Cu2Cl2 এর সঙ্গে HCl HBr সাথে থাকবে। বোঝা গেল? এই রিঅ্যাকশনটার নামই ছিল স্যানমায়ার্স রিঅ্যাকশন। তো ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন তৈরি করার একটা পদ্ধতি। আচ্ছা, আয়োডোবেনজিন বানানোর জন্য এই রিঅ্যাকশনটা হতে পারে, KI নিলেই আয়োডোবেনজিন হবে। বোঝা গেল না? এখানে আয়োডোবেনজিন দেখো, KI নিলেই হবে। তাহলে এখানে যদি তুমি যাও আবার, তাহলে নিচে দেখবে যে লেখা আছে যে যদি শুধু KI নাও তাহলে ডাইরেক্ট আয়োডোবেনজিন পেয়ে যাবে। দেখো, এক্ষেত্রে তোমার অন্য কিছু দরকার নেই, ডাইরেক্ট KI দিয়ে রিঅ্যাকশন হয়। এবং এখানে সিম্পলি লেখাও আছে সেই কথাটা, যে রিপ্লেসমেন্ট অফ ডায়াজোনিয়াম গ্রুপ বাই আয়োডিন ডাজ নট রিকোয়ার দ্য প্রেজেন্স অফ কিউপ্রাস হ্যালাইড, কোনো ক্যাটালিস্টের দরকার হয় না, and is done simply by shaking the diazonium salt with potassium iodide. তাহলে যদি ডায়াজোনিয়াম সল্ট নাও, এটাকে জাস্ট পটাশিয়াম আয়োডাইড অ্যাড করবে, তোমার আয়োডোবেনজিন প্রোডাক্ট হয়ে যাবে। বলো, এনি ডাউট? এই দুটো রিঅ্যাকশন বুঝতে এনি ডাউট? তাড়াতাড়ি বলো। গুড। তাহলে স্যানমায়ার রিঅ্যাকশন হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই জিনিসটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এইবার তোমরা একটা কাজ করো, এনসিইআরটি তে যাও এবং অ্যামিন চ্যাপ্টারটা বের করো। কোন চ্যাপ্টার বলছি? অ্যামিন চ্যাপ্টার বের করো। তাহলে এনসিইআরটি তে অ্যামিনস চ্যাপ্টারটা বের করো। অ্যামিনস, অ্যামিনস চ্যাপ্টার। কারণ এই যে রিঅ্যাকশনটা আমরা দেখলাম, এই রিঅ্যাকশনটা কার ক্ষেত্রে দেখলাম বলো তো? অ্যানিলিনের ক্ষেত্রে।
তো এখানে একটা দেখবে একটা হেডিং আছে ডায়াজোনিয়াম সল্ট, লাস্টের দিকে যাও, একদম শেষের দিকে পেজের, চ্যাপ্টারের একদম শেষে চলে যাও। চ্যাপ্টারের শেষের দিকে গেলে, শেষের দিক থেকে যদি আসো তাহলে একটা পয়েন্ট পাবে ডায়াজোনিয়াম সল্ট বলে। এই দেখো, তাহলে সেখানে একটা পয়েন্ট আছে ডায়াজোনিয়াম সল্ট, পেয়েছো সবাই? দেখো অ্যামিন চ্যাপ্টারের শেষে ডায়াজোনিয়াম সল্টস পেয়েছো? পেজ নাম্বার 274। ওকে, পেজ নাম্বার 274 দেখো সবাই, পেজ নাম্বার 274, হ্যাঁ এখানে 274 আছে। পেজ নাম্বার 274 ডায়াজোনিয়াম সল্টস, সবাই পেয়েছো? দেখো বলো একটু, সবাই ওপেন করেছো? গুড। এইখানে কয়েকটা পয়েন্ট আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। কোনটাকে আমরা ডায়াজোনিয়াম সল্টস বলি? আমি একটু আগেই বলছিলাম যে N2+ এর সঙ্গে যে কোনো গ্রুপ থাকতে পারে। এখানে ধরো আর গ্রুপ লিখলো কেউ, আমি এটাকে অন্য কালারে লিখি, এই Rn2+, এবং এর একটা কাউন্টার আয়ন থাকে X-, মানে একটা যদি পজিটিভ হয় তাহলে সল্ট, তো এটা তো ক্যাটায়ন অ্যানায়ন দুটোই থাকবে। তো এই যে আর গ্রুপটা কোনো একটা অ্যারোমেটিক গ্রুপ হতে পারে বা অ্যালিফ্যাটিক গ্রুপ হতে পারে। তো এরা এখানে বলছে যে ডায়াজোনিয়াম সল্টের জেনারেল ফর্মুলা এটা, যেখানে আর স্ট্যান্ডস ফর অ্যারাইল গ্রুপ অ্যান্ড এক্স আয়ন, এই X- আয়ন এটা কি কি হতে পারে? ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, ক্লোরাইড আয়ন হতে পারে, ব্রোমাইড আয়ন হতে পারে, HSO4- আয়ন হতে পারে, BF4- আয়ন হতে পারে, আমরা তো একটু আগে দেখলাম BF4- আয়ন হতে পারে, এটা এরকম কিছু আয়ন হতে পারে। ওকে, এদের নাম লেখার সময় কিরকম করে লিখতে হবে ওটা বলছে, যে প্রথমে তো আর গ্রুপের নাম লিখতে হবে, যদি আর গ্রুপটা বেনজিন হয় তাহলে বেনজিন। এ ইলেকট্রোফাইল কোথায় পেলে তুমি? এখানে এক্সে কোথায় ইলেকট্রোফাইল পেলে? এই X- যে আয়নটা থাকবে সেই আয়নটা এদের মধ্যে যে কোনো আয়ন হতে পারে। এক্স এর জায়গায় তুমি ক্লোরাইড আয়ন নিতে পারো, X- এখানে ক্লোরাইড নিতে পারো, ব্রোমাইড নিতে পারো, হাইড্রোজেন সালফেট নিতে পারো, ফ্লুরোবোরেট নিতে পারো। তো এটার নাম কিরকম করে হবে ডায়াজোনিয়ামটা? হ্যাঁ, একটা রিয়েকশন করেই তো ফর্ম হবে, সেটা রিয়েকশনটা তো আমরা দেখালাম, তো কোন রিয়েকশনটা? ডায়াজোটাইজেশন, ওটা বলছি আবার। এটা তো একটা রিয়েকশন করেই ফর্ম হবে, এখান থেকে তো এটা তো আসবে কোথা থেকে? এটা এমনি আসবে না তো, এটা তো একটা রিয়েকশনের মাধ্যমেই তৈরি হবে। রিয়েকশনটা কি একটু আগে তো দেখলাম, যে RNH2 নিতে হবে, আর এর মধ্যে নিতে হবে NaNO2 আর HX, তাই না? একটু আগে তো দেখলাম ডায়াজোটা, আমি দেখাচ্ছি আবার, 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে এটা হবে। আর গ্রুপটা এখানে তোমার একটা অ্যারোমেটিক গ্রুপ হবে, বেনজিন হতে পারে। তো নামটা লেখার সময় প্রথমে আর গ্রুপের নাম লিখতে হবে, ধর আর যদি বেনজিন হয় তাহলে বেনজিন, N2+ এর জন্য কি লিখতে হবে? ডায়াজোনিয়াম, তাহলে বেনজিন ডায়াজোনিয়াম, তারপরে এই আয়নটার নাম লিখতে হবে। এটা যদি ক্লোরিন হয় তাহলে ক্লোরাইড, ব্রোমিন হলে ব্রোমাইড, এরকম করে বলতে হবে। তাহলে ধরো আর গ্রুপটা বেনজিন, ডায়াজোনিয়াম, ব্রোমাইড, তাহলে এরকম মনে করো, আমি যদি এরকম লিখি, এখানে আছে N2+, Br-, তাহলে কি নাম লিখবো? বেনজিন, ডায়াজোনিয়াম, ব্রোমাইড। বোঝা গেল ব্যাপারটা? তো এটাই এরা বলতে চাইছে এখানে। So they are named by suffixing the diazonium to the name of the parent hydrocarbon from which they are formed. ওকে, তাহলে এখান থেকে এই যে এই প্যারেন্ট হাইড্রোকার্বন বেনজিন, বেনজিন থেকে তৈরি করে হয়েছে মনে করো বেনজিন, ডায়াজোনিয়াম, ক্লোরাইড, ফলোড বাই দ্য নেম অফ সাচ অ্যাজ ক্লোরাইড, ব্রোমাইড, এরকম। ওকে, হাইড্রোজেন সালফেট এরকম বলতে পারো তুমি। যদি এটা থাকে HSO4- থাকে তাহলে বলবে হাইড্রোজেন সালফেট, BF4- থাকে তাহলে বলবে ফ্লুরোবোরেট, এরকম বলা যায়। যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে যে এইটার নাম কি বলবে তুমি? এটার নাম বলবে
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি এরকম থাকে তাহলে কি বলবে? বেনজিন ডায়াজোনিয়াম হাইড্রোজেন সালফেট। বোঝা গেল? তাহলে এটা নাম লেখার একটা আর এবার এখানে এরা বলতে চাইছে যে আমি একটু আগে তোমাদেরকে বললাম যে এই রকম রেজোনেন্স পসিবল হয় যদি এটা অ্যারোমেটিক রিং হয়। যে ডায়াজোনিয়াম সল্টে অ্যারোমেটিক রিং হয়, তাহলে দেখো এই যে বন্ডটা, এই বন্ডটা কিন্তু ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। এখানে দেখো ডাবল বন্ড হয়ে গেছে, এখানে দেখো ডাবল বন্ড হয়ে গেছে, এখানে দেখো ডাবল বন্ড হয়ে গেছে। তাহলে বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, তার জন্য ডায়াজোনিয়াম স্টেবল। যদি আর গ্রুপটা অন্য কোনো গ্রুপ হয় অ্যারোমেটিক রিং না হয়ে, তাহলে এটা স্টেবল হয় না, সাথে সাথেই ভেঙে যাবে, তৈরি হওয়ার সাথে সাথেই ভেঙে যাবে। কিন্তু যদি এটা অ্যারোমেটিক রিং হয় তবেই এটা কিছুটা স্টেবল হয়, খুবই স্টেবল নয়, কারণ তোমরা জানো 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টেবল হয়, বেশি টেম্পারেচার দিলে আবার ভেঙে যায়। তো এটা কখন হয়? তো এটা স্টেবল হয় ফর এ শর্ট টাইম ইন সলিউশন, যদি এটা অ্যারোমেটিক রিং হয়। তো এখানে এটা বলতে চাইছে যে অ্যালিফেটিক অ্যামিনস হাইলি আনস্টেবল। যদি আর গ্রুপটা অ্যালিফেটিক গ্রুপ হয়, ধরো তুমি আর গ্রুপটা নিকলে CH3CH2, তুমি যদি N2+Cl- এটা বানাতে চাও, তুমি এটা পাবে না, কারণ এটা হাইলি আনস্টেবল। কারণ এই বন্ডটা তো ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে না, তো এটা ভেঙেই যাবে সাথে সাথে, যখনই তৈরি হবে সাথে সাথে ভেঙে যাবে, এটাকে তুমি স্টোর করতে পারবে না। কিন্তু যদি তুমি ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাও, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাও, এরকম যদি অ্যারোমেটিক রিং বানাও বা ব্রোমাইড বানাও, তাহলে এটাকে তুমি কিছুটা সময় স্টোর করতে পারবে, স্টেবল হবে ফর শর্ট টাইম। ভালো করে বুঝবে, বেশি সময়ের জন্য আবার না, যে এমন না যে তুমি অনেক দিন ধরে রেখে দিতে পারবে, শর্ট টাইমের জন্য তুমি এটাকে স্টেবল করতে পারবে, এবং তাও আবার লো টেম্পারেচার। এই টেম্পারেচারটা কত? দেখো এখানে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার যে কেলভিন স্কেলে দেখো 273 to 278 কেলভিন। তো 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তুমি এটাকে রাখতে পারবে, স্টেবল করতে পারবে। এবং কেন এটা স্টেবল হয় সেটা এক্সপ্লেন করছে, যে এটার ক্ষেত্রে স্টেবিলিটি অফ অ্যারিন ডায়াজোনিয়াম আয়ন ইজ এক্সপ্লেইনড অন দ্য বেসিস অফ দ্য রেজোনেন্স। যে কেন স্টেবল হয়, তাহলে তুমি এই রেজোনেন্স স্ট্রাকচারটার জন্য স্টেবল হয়, কারণ এই বন্ডটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পায়, তাই খুব সহজেই নাইট্রোজেনটা বেরিয়ে যেতে চাইবে না। নাইট্রোজেন একটা খুবই স্টেবল মলিকিউল। তো যদি কোথাও এরকম সুযোগ থাকে যে নাইট্রোজেন মলিকুল থেকে বেরিয়ে যেতে পারে, তো নাইট্রোজেন মানে খুব সহজেই বেরিয়ে যাবে মলিকুল থেকে। কিন্তু এক্ষেত্রে এটা কিছুটা হলেও স্টেবল হয়, যার কারণ হচ্ছে এটা। বলো, বোঝাতে পেরেছি কনসেপ্টটা? এবার কি বলছে, এবার এখানে বলছে যে এই যে ডায়াজোনিয়াম সল্ট কি করে তৈরি করা হয়। একটু আগে আমরা দেখলাম যে ডায়াজোনিয়াম সল্ট তৈরি কি করে করতে হয়, NaNO2 আর HX দিতে হয়, সাথে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রিয়েকশন করতে হয়, তো ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়। এটা আমরা ওখানেও দেখলাম, পড়ার সময় দেখলাম। তো এইখানে মেথড অফ প্রিপারেশন অফ ডায়াজোনিয়াম সল্ট বলছে যে প্রথমে তোমাকে কি করতে হবে, ধরো আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাতে চাইছি। এখানে দেখো বেনজিন, প্রথমটা হচ্ছে বেনজিন C6H5 মানে বেনজিন, N2+ ডায়াজোনিয়াম Cl- ক্লোরাইড। সো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি বানাতে চাও, তাহলে অ্যানিলিন থেকে শুরু করতে হবে, প্রাইমারি অ্যামিন নিতে হবে। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ইজ প্রিপেয়ার্ড বাই রিঅ্যাকশন উইথ অ্যানিলিন, অ্যানিলিন নিতে হবে। নাইট্রাস অ্যাসিড, কোনটা নাইট্রাস অ্যাসিড? নাইট্রাস অ্যাসিড তো এখানে নেই, কিন্তু নাইট্রাস অ্যাসিড অ্যাকচুয়ালি তৈরি হয় এই দুটো রিঅ্যাকশনের মাধ্যমে, NaNO2 আর HCl এর মাধ্যমে তৈরি হয় HNO2। এই HNO2টাকে বলা হয় নাইট্রাস অ্যাসিড। আমরা রিঅ্যাকশন মেকানিজম পরবর্তীকালে আলোচনা করব এই রিঅ্যাকশনের ক্ষেত্রেও, আমি এখন ও ডিটেলসে যাচ্ছি না। পরে যখন আমি এই চ্যাপ্টারে যখন আসবে অ্যামিন চ্যাপ্টারে, তখন আমি এই জিনিসটা তোমাকে মেকানিজমটা বলবো যে কি করে ডায়াজোনিয়াম সল্টটা তৈরি হয়। আর তার আগে আমার কিছু জিনিস আরো একটু পড়াতে হবে। তো এই 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 যে নাইট্রাস অ্যাসিডের কথা যেটা বলছে এরা, এই যে নাইট্রাস অ্যাসিড, এই নাইট্রাস অ্যাসিডটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা HNO2। নাইট্রাস অ্যাসিডটা তুমি কিন্তু মানে আগে থেকে তৈরি করতে পারবে না, সেটা কি করতে হবে, এই রিঅ্যাকশন চলাকালীন রিঅ্যাকশনের মধ্যে তৈরি করতে হবে। তাহলে NaNO2 আর HCl মিশিয়ে নাইট্রাস অ্যাসিড তৈরি করতে হবে, যে নাইট্রাস অ্যাসিডটা অ্যানিলিনের সাথে রিঅ্যাকশন করে ডায়াজোনিয়াম সল্ট তৈরি করবে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে এরা বলেও দিয়েছে সেটা, যে নাইট্রাস অ্যাসিড ইজ প্রডিউসড ইন দ্য রিঅ্যাকশন মিক্সচার বাই রিঅ্যাকশন উইথ সোডিয়াম নাইট্রাইট অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে সোডিয়াম নাইট্রাইট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটো রিঅ্যাকশন করে নাইট্রাস অ্যাসিড প্রথমে তৈরি করে, আর সেই নাইট্রাস অ্যাসিডটা কিন্তু রিঅ্যাকশন করে। ঠিক আছে?
এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটার নাম হচ্ছে ডায়াজোটাইজেশন রিয়াকশন। আমরা একটু আগে প্রথমে যে আমি হেডিং এ লিখেছিলাম ডায়াজোটাইজেশন রিয়াকশন, ডায়াজোটাইজেশন রিয়াকশন। এই ডায়াজোনিয়াম সল্ট এরা স্টেবল কি স্টেবল না? কি অ্যান্সার কি তার? এরা কি খুবই স্টেবল নাকি স্টেবল না? শুনতে পাচ্ছ? স্টেবল না। তাহলে ডায়াজোনিয়াম সল্ট যদি স্টেবল না হয়, তাহলে এদেরকে তৈরি করার সাথে সাথেই রিয়াকশন করিয়ে নিতে হবে। এটা রেখে দেওয়া যাবে না যে তুমি ভাবলে আজকে তৈরি করলাম, দুদিন পরে এসে রিয়াকশন করব, তা হবে না। তোমাকে এটা যখনই তৈরি করবে তার সাথে সাথেই তোমাকে এটা নেক্সট স্টেপে রিয়াকশনে ইউজ করতে হবে। তো এই কথাটাও এরা বলে দিয়েছে, ডিউ টু ইটস ইনস্টেবিলিটি, যে এটা যেহেতু স্টেবল না, দ্য ডায়াজোনিয়াম সল্ট ইজ নট জেনারেলি স্টোর, এটাকে তুমি স্টোর করতে পারবে না, অ্যান্ড ইউজ ইমিডিয়েটলি আফটার ইটস প্রিপারেশন। এটা তৈরি করার সাথে সাথেই তোমাকে নেক্সট স্টেপের রিয়াকশনের জন্য ইউজ করে নিতে হবে। এটাকে এরকম করতে পারবে না যে তুমি পেলেও তুমি এটাকে স্টোর করে রেখে দিলে, তা হবে না। বোঝা গেছে? এবার চলে আসো পরের পার্টে, ফিজিক্যাল প্রপার্টিস 9.8। তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে আমি তোমাদেরকে এনসিইআরটির প্রত্যেকটা লাইন পড়াচ্ছি, এনসিইআরটির প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে হবে এবং এনসিইআরটির প্রত্যেকটা লাইন বুঝতে হবে। প্রথম দিন থেকে আমি তোমাদেরকে এই কথা বলে যাচ্ছি যে এনসিইআরটি পড়াটা কিন্তু তো সহজ কাজ না, যে তুমি এনসিইআরটি পড়লে ভাবলে যে এত ছোট একটা বই, আমি তো অত মোটা মোটা বই পড়ে আসছি, এত ছোট বই পড়া কোনো ব্যাপারই না। কিন্তু এই বইটা পড়া সহজ নয়। এটা পড়তে গেলে অনেক জিনিস তোমাকে আগে থেকে জানতে হবে। যদি তুমি না জানো সেই জিনিসগুলো, তাহলে এটা তুমি পড়তে পারবে না। বুঝেছো? ফিজিক্যাল প্রপার্টিজের কথায় আসো। ফিজিক্যাল প্রপার্টিজ, কার ফিজিক্যাল প্রপার্টিজের কথা বলা হচ্ছে? ডায়াজোনিয়াম সল্টের ফিজিক্যাল প্রপার্টিজের কথা বলা হচ্ছে। প্রথম যে কথাটা এখানে লেখা আছে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সম্পর্কে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কোনটা সেটা বুঝতে পারছো? কোনটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড? ক্লোরাইড আয়ন থাকবে, ডায়াজোনিয়াম, বেনজিনের উপর ডায়াজোনিয়াম, তারপরে ক্লোরাইড। এটা একটা কালারলেস ক্রিস্টালাইন সলিড। তাহলে কোশ্চেনটা হতেই পারে যে ডায়াজোনিয়াম ক্লোরাইডের রংটা কি? রং কি? কালারলেস, এটা কোনো কালার নেই, কালারলেস ক্রিস্টালাইন সলিড। ওয়াটার সলিবল ছিল কি ইনসলিবল ছিল? একবার দেখে বলো, নোটস দেখে বলো, ওয়াটার সলিবল ছিল ইনসলিবল ছিল? ডায়াজোনিয়াম ক্লোরাইড সলিবল এ ইনসলিবল? ওয়াটার সলিবল এ ওয়াটার ইনসলিবল? সলিবল। ভেরি গুড। তাহলে এটা ওয়াটার সলিবল ছিল। তাহলে এখানে লেখাই আছে ইট ইজ রেডিলি সলিবল ইন ওয়াটার, এটা ওয়াটারে সলিবল, অ্যান্ড ইজ স্টেবল ইন কোল্ড ওয়াটার। এই লাইনটার কথা ভালো করে মনে রাখবে। আমরা একটা রিয়েকশন দেখেছিলাম যে যদি তুমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নাও, আমাদের রিয়েকশনের জায়গাগুলোতে আরেকবার দেখো, রিয়েকশন যদি দেখো তাহলে এখানে একটা জিনিস দেখবে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কিন্তু ওয়াটারের সাথে রিয়েকশন করে। এই যে এখানে দেখিয়েছিলাম দেখো, কিন্তু কোন ওয়াটারের সাথে? হট ওয়াটারের সাথে। ওয়াটার নিয়ে হিট করতে হবে। ওয়াটার নিয়ে যদি তুমি হিট করো তাহলে তুমি প্রোডাক্ট পাবে কি? ফেনল। এইখানে ফেনল প্রোডাক্ট পাবে যদি ওয়াটার নিয়ে হিট করো। কি বলছে? যে কোল্ড ওয়াটারে স্টেবল। কোল্ড ওয়াটার মানে কি? 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি তুমি ওয়াটার রাখো তাতে স্টেবল, কিন্তু হট ওয়াটারে তো এটা রিয়াক্ট করবে, এবং সে কথাটাও এখানে বলা আছে। অ্যান্ড রিয়াক্টস উইথ ওয়াটার ওয়েন ওয়ার্মড। ওয়ার্মড মানে কি? 5 ডিগ্রির বেশি চলে যাওয়া, 5 ডিগ্রি বেশি গেলেই তো রিয়াকশন হবে। 5 ডিগ্রি অব্দি তো স্টেবল তোমার ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো যখনই তুমি হিট করবে, একটুখানি ওয়ার্ম করবে ওয়াটারটাকে, তাহলে কি হবে? রিয়াকশন হয়ে যাবে, আর প্রোডাক্ট কি হবে? ফেনল প্রোডাক্ট হবে। ওকে, আচ্ছা, আরেকটা লাইন এখানে লেখা আছে দেখো, ইট ডিকম্পোজেস ইজিলি ইন ড্রাই স্টেট। ড্রাই স্টেট মানে কি? কোনো ওয়াটার টু ওয়াটার কিছু নিলে না, হিট করলে কি প্রোডাক্ট হবে? কোল্ড ওয়াটারে ডিজলভ হবে। কোল্ড ওয়াটারে, এটা তো ক্যাটায়ন অ্যানায়ন, সল্ট তো, সল্ট, সল্ট তো ওয়াটারে সলিবল হতেই পারে। সব সল্ট হবে না, এই সল্টটা ওয়াটারে সলিবল। সলিবল মানে এই নয় যে রিয়েকশন করে নেবে। ডায়াজোনিয়াম আয়ন ক্যাটায়নটা থাকবে, ক্লোরাইড অ্যানায়নটাই থাকবে। কোনো রিয়েকশন না হলে এই দুটো আয়ন আলাদাভাবে ভেঙে যাবে। রিয়েকশন হলে ফেনল হবে। কখন রিয়েকশন হবে? যখন তুমি ওয়ার্ম করবে।
এই লাইনটা মানে বোঝাও আমাকে। ইট ডিকম্পোজেস ইজিলি ইন দ্য ড্রাই স্টেট। তার মানে ওয়াটার ছাড়া যদি এটাকে শুধু হিট করো কি প্রোডাক্ট হয় দেখে বলো। ওয়াটার ছাড়া এটাকে শুধু তুমি হিট করলে কি প্রোডাক্ট হয়? হুম 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 দেখে দেখে বলো, নোটস দেখে বলো। নোটস নিচ্ছ না নাকি? ক্লোরোবেনজিন, গুড। ক্লোরোবেনজিন হয়। তাহলে আমরা দেখলাম একটু আগে যে এটাকে যদি শুধু হিট করা হয় তাহলে ক্লোরোবেনজিন ডিকম্পোজ করে যায়, তাই না? আচ্ছা, কিন্তু যদি তুমি ফ্লুরোবোরেট বানাও, আমরা দেখলাম একটু আগে যে ফ্লুরোবোরেটটা আবার ওয়াটার ইনসলিবল এবং রুম টেম্পারেচার অবধি সেটা স্টেবল থাকে। এই লাইনটা এখানে ইম্পর্টেন্ট। বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট যদি হয়, এটা ওয়াটার ইনসলিবল অ্যান্ড স্টেবল অ্যাট রুম টেম্পারেচার, রুম টেম্পারেচারে স্টেবল হয়। তাহলে এই প্রত্যেকটা লাইন দেখো, এক একটা লাইন থেকে এক একটা কোশ্চেন হতে পারে। চলে আসো কেমিক্যাল রিয়াকশনে। কেমিক্যাল রিয়াকশনে যদি দেখো, তাহলে কেমিক্যাল রিয়াকশনে এর ক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশন যদি আমরা দেখি ডায়াজোনিয়ামের, আমরা অলরেডি সবগুলো রিয়াকশন দেখে নিয়েছি। এইখানে কি ফার্স্ট 1 নম্বর যে রিয়াকশনটা আছে, এই রিয়াকশনটা অলরেডি আমরা পড়েছি। সেটা হচ্ছে রিয়াকশনস ইনভলভিং ডিসপ্লেসমেন্ট অফ নাইট্রোজেন। তার মানে ওই ডায়াজোনিয়াম সল্ট থেকে N2টা চলে যাবে আর তার পরিবর্তে যে কোনো গ্রুপ তুমি অ্যাড করতে পারো। তো এই যে ডায়াজোনিয়াম গ্রুপ N2 গ্রুপ, N2 প্লাস, এটা খুবই ভালো লিভিং গ্রুপ, এই কথাটা এখানে এরা বলছে। দেখো ভালো করে এই লাইনটা এরা বলছে যে ডায়াজোনিয়াম গ্রুপ বিং এ ভেরি গুড লিভিং গ্রুপ। ভেরি গুড লিভিং গ্রুপ মানে এটা খুব সহজেই N2 আকারে চলে যাবে। N2 খুব স্টেবল মলিকিউল। তাহলে যখনই তুমি কোথাও ডায়াজোনিয়াম নেবে, একটুখানি হিট করবে, N2 চলে যাবে। এবং সেই জায়গাতে তুমি সাবস্টিটিউট করতে পারো কি দিয়ে? আদার গ্রুপ দিয়ে, যেমন ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, সায়ানাইড, হাইড্রোক্সাইড, এগুলো দিয়ে তুমি ওই নাইট্রোজেনটাকে ডিসপ্লেস করতে পারো নাইট্রোজেন রিং এর মধ্যে, বেনজিন রিং এর মধ্যে। ওকে, তো প্রথমে যে রিয়াকশনটা আমরা দেখবো সেই রিয়াকশনটা হচ্ছে কি স্যান্ডমায়ার্স রিয়াকশন, যেটা ওখানেও পড়েছো। সেম কি নিতে হয়? Cu2Cl2HCl। দেখো একবার Cu2Cl2HCl কি কি নিতে পারো? Cu2Cl2HCl। আচ্ছা, এখানে এআর মানে তুমি বুঝতে ধরে নাও বেনজিন, অ্যারোমেটিক রিং। এই যে এআর কথাটা লিখেছে না, এই এআর কথাটা মানে হচ্ছে অ্যারোমেটিক রিং। এখানে যে কোনো অ্যারোমেটিক রিং তুমি নিতে পারো। তো আমি ধরে নিচ্ছি বেনজিন। দেখো কোনো ডাউট থাকলে বলো। তাহলে যখনই তুমি Cu2Cl2 নেবে, তাহলে এখানে ArCl হবে, বেনজিনের মাথায় Cl। এআরটাকে বেনজিন মনে করো, ধরে নাও। এআর যে কোনো অ্যারোমেটিক গ্রুপ হতে পারে, তো বেনজিন। আচ্ছা, Cu2Br2HBr, ArBr। CuCN, KCN, ArCN। এই তিনটে রিয়েকশনই তো বলছিলাম স্যানমায়ার্স রিয়েকশন। এবং প্রত্যেক ক্ষেত্রেই কি ছিল? নাইট্রোজেন গ্যাস চলে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো। গুড, ওকে। তারপরে দেখো ওখানে আরো একটা রিয়েকশন আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে শুধু Cu2Cl2 না নিয়ে শুধু কপার নিলে আর CuHBr নিলে, সেক্ষেত্রে একই রকম প্রোডাক্ট হয়, ArCl, ArBr। এবং এই রিয়েকশনটার নাম ছিল গ্যাডারম্যান রিয়েকশন। এই দুটোর মধ্যে কোনটাতে প্রোডাক্ট বেশি হয়? স্যানমায়ার রিয়েকশনে না গ্যাডারম্যান রিয়েকশনে? কোনটাতে ইল্ড বেশি হয়? তাহলে এখানে লেখা আছে দ্য ইল্ড ইন স্যানমায়ার রিয়েকশন ইজ ফাউন্ড টু বি বেটার দ্যান গ্যাডারম্যান রিয়েকশন। তাহলে গ্যাডারম্যান রিয়েকশনের থেকে স্যানমায়ার রিয়েকশনে এই যে হ্যালোয়ারিন তৈরি করার যে পদ্ধতিটা, তাতে বেশি প্রোডাক্ট তৈরি হয়, ইল্ড বেশি হয় প্রোডাক্টের। ওকে, দেখো একবার সেম রিয়েকশন অ্যাগেইন, রিপ্লেস কি রিপ্লেসমেন্ট বাই আয়োডাইড আয়ন। সেম রিয়েকশন না? কোনো জায়গায় কোনো ডিফারেন্স আছে? একবার দেখো, কোনো ডিফারেন্স আছে? KI দিয়ে দিয়েছে, ArI হবে। এআর মানে বেনজিন ভাবো। এরকম করে আয়োডো বেনজিন তুমি তৈরি করতে পারো। কি করতে হয় জানো?
ডায়াজোনিয়াম ক্লোরাইড নিয়ে কেআই দিয়ে ঝাঁকালেই হয়ে যায় প্রোডাক্ট। তাহলে আয়োডিন ইজ নট ইজিলি ইন্ট্রোডিউসড ইনটু দ্য বেঞ্জিন রিং ডিরেক্টলি। আমরা এর আগের দিন পড়েছিলাম যে আয়োডিনেশন করার জন্য অক্সিডাইজিং এজেন্ট লাগে, সহজে আয়োডিনেশন হয় না, কারণ রিভার্সিবল রিয়াকশন, এইচআই তৈরি হয়, এইচআই উল্টো দিকে রিয়াকশন নিয়ে যায়, আর অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হয়, প্রবলেম আছে রিয়াকশনটা আয়োডিনেশন করা। কিন্তু এই পদ্ধতিতে আয়োডিনেশন ইজিলি হয়ে যাবে, তুমি বেঞ্জিন আয়োডিন অ্যাড করতে পারবে, আয়োডোবেঞ্জিন বানানো। আচ্ছা, এই 3 নম্বর রিয়াকশনটা বললাম, 3 নম্বর রিয়াকশনটা হয়ে গেছিল কি রিপ্লেসমেন্ট অফ ফ্লুরাইড আয়ন। সেক্ষেত্রে প্রথমে ফ্লুরোবোরেট বানাতে হয়, বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। ফ্লুরোবোরেটটাকে হিট করলেই ফ্লুরিন অ্যাড হয়ে যায়, সাথে BF3 আর N2। পনেরোটা কোশ্চেন তো সবগুলো সমান সমান কোশ্চেন আসবে, অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, 15 এটা ধরে নাও। এবার কোনো ক্ষেত্রে অর্গানিক থেকে দুটো বেশি আসলো তো অন্য দিক থেকে দুটো কম আসবে, বা অর্গানিকের দুটো কম আসলো অন্য দিকে দুটো বেশি আসবে। অর্গানিক আমি তোমাদের সব থেকে কম সময়ের মধ্যে পড়াবো, কোনো অসুবিধা নেই। 20 ঘন্টা ধরে নাও, 20 ঘন্টা সবকিছু কভার হয়ে যাবে, 11, 12 সব। অর্গানিক নিয়ে কোনো চিন্তা, অর্গানিক একদম খুব সহজেই তোমরা পেরে যাবে, 20-25 ঘন্টার মধ্যে পুরো অর্গানিক কমপ্লিট হয়ে যাবে। সমস্ত কোশ্চেন তোমরা নিজেরা পারবে, কোনো হেল্প লাগবে না। দেখো এখানে আজকে কি করলাম, আজকে আমরা কতক্ষণ পড়লাম, 15 মিনিট পড়ে নি, কতগুলো রিয়েকশন হয়ে যাচ্ছে সেটা দেখো, তাই না? একটা চ্যাপ্টার ওইদিকে হলো, এই চ্যাপ্টারটার অর্ধেক, এটা দেখবে ভালো করে, এই চ্যাপ্টারটার অর্ধেকে প্রায় লাস্টের দিকে পুরোটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই রিয়াকশনটা বোঝা গেল। তাহলে প্রথমে ফ্লুরোবোরিক অ্যাসিড দিয়ে বেঞ্জিন, প্রথমে ফ্লুরোবোরিক অ্যাসিড মানে কোনটা, এটা HbF4, এটা দিয়ে বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট বানানো হয়। অ্যারিন মানে বেঞ্জিন হতে পারে, অন্য কোনো অ্যারোমেটিক হতে পারে। তারপরে সেটাকে হিট করলেই তুমি অ্যারাইল ফ্লুরাইড পাবে, ফ্লুরোবেঞ্জিন হতে পারে, সেটা পাবে। নেক্সট হচ্ছে কি রিপ্লেসমেন্ট বাই হাইড্রোজেন। হাইড্রোজেন রিপ্লেসমেন্ট মানে রিডাকশন। আর রিডাকশনের জন্য কি দরকার হয়, কি বলেছিলাম, রিডিউসিং এজেন্ট। দুটো রিডিউসিং এজেন্টের কথা বলেছিলাম, দেখো একবার কি কি রিডিউসিং এজেন্ট ছিল বলো। ফসফেনিক অ্যাসিড H3PO2, ওটার আর একটা নাম হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, আর ইথানল। এরা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, এরা রিডিউস করে, কাকে রিডিউস করে, ডায়াজোনিয়াম সল্টকে রিডিউস করে। কিসে রিডিউস করে, অ্যারিনসে। যদি বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হয় তো বেঞ্জিন হবে। অ্যান্ড যেহেতু এরা অন্যকে রিডিউস করে, নিজেরা অক্সিডাইজ হবে, দেন অক্সিডাইজ টু ফসফরাস অ্যাসিড অর ইথানল। রিয়েকশন দেখো, এই যে H3PO2 যদি নাও, তাহলে H3PO2টা H3PO3 হবে, তাহলে নিজের কি হলো, অক্সিডেশন। তাহলে এটা অক্সিডেশন। তাহলে এটার কি করবে, এটাকে করবে রিডাকশন। তাহলে এখানে হয়ে গেল তোমার রিডাকশন, বোঝা গেল, অক্সিডেশন রেডক্স রিঅ্যাকশন হবে, একদিকে অক্সিডেশন একদিকে রিডাকশন। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কি কি ইউজ করা হয়, H3PO2 অথবা ইথানল। ইথানলটা নিজে অক্সিডাইজ হয়ে ইথানল হয়ে যাবে এবং বেঞ্জিন ডায়াজোনিয়ামটাকে রিডিউস করবে, এক্ষেত্রেও রিডিউস করবে, এক্ষেত্রেও রিডিউস করবে। নাইট্রোজেন তো বাই প্রোডাক্ট তোমরা জানো সবসময় হয়। আচ্ছা, 5 নম্বর রিঅ্যাকশনটা দেখো, রিপ্লেসমেন্ট বাই OH, হাইড্রোক্সাইড আয়ন, হাইড্রোক্সাইড গ্রুপ OH মাইনাস, ওয়াটার দিয়ে হিট করলেই হয়, তাই না? তাহলে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে ওয়াটার দেবে, হিট করবে, ফেনল তৈরি হয়ে যাবে। যদি এখানে বেঞ্জিন নাও, তাহলে 283K the salt get hydrolyzed to phenol, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? 10 ডিগ্রি সেন্টিগ্রেড জাস্ট একটুখানি হিট করলে, ওয়ার্ম করলেই তোমার ফেনল প্রোডাক্ট হয়ে যাবে। NaNO2 দিলে কি হয় জানো, একটু আগে আলোচনা করলাম যে NaNO2 যদি দাও তাহলে NO2 অ্যাড হয়ে যাবে, নাইট্রোবেঞ্জিন পেয়ে যাবে তুমি বেঞ্জিন রিঙে। এক্ষেত্রে কপারকে ক্যাটালিস্ট হিসেবে নিতে হয়, তাহলে এক্ষেত্রে কথাটা মনে রাখবে, কপারটা ক্যাটালিস্ট। আর আগের তো ফ্লুরোবোরিক অ্যাসিড দিয়ে যে ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট বানানো হয়, কেন বানানো হয় সেটাও জানো, কারণ এটা স্টেবল নয়, এটা একটু স্টেবল রুম টেম্পারেচার অবধি, সেটাও বানানো
যাবে। তাহলে এটা হচ্ছে কি রিপ্লেসমেন্ট বাই NO2 গ্রুপ। তাহলে বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট, তাহলে aqueous কি সোডিয়াম নাইট্রেট সলিউশন, দ্য প্রেজেন্স অফ কপার, দ্য ডায়াজোনিয়াম গ্রুপ রিপ্লেসড বাই NO2 গ্রুপ। তো এখানে নাইট্রোবেনজিন তুমি প্রোডাক্ট হিসেবে পাবে। বলো, কোনো ডাউট আছে? এইখানে যতগুলো রিয়াকশন দেখলে, এই রিয়াকশনগুলো সবগুলোই বুঝতে কোনো অসুবিধা আছে এই জায়গাটা? তাহলে অ্যামিন চ্যাপ্টারের একটু পার্ট আমরা কভার করে নিলাম। আমরা কি কভার করলাম? অ্যামিন চ্যাপ্টারের একটু পার্ট আমরা কভার করে নিলাম। আমরা কি কভার করলাম? আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারের প্রিপারেশন অফ অ্যারিনস, হ্যালো অ্যারিনস আমরা কভার করে নিলাম। তো আমাদের আর আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা আবার কন্টিনিউ করব। এই জিনিসগুলো রিভাইজ করবে, প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি বললাম সেগুলো রিভাইজ করবে, এবং এগুলোকে বারবার বারবার পড়তে হবে। কেন বারবার পড়তে হবে? কারণ জিনিস সহজ, একবার বুঝে যাবে, কিন্তু কিছুদিন পর আবার ভুলে যাবে, তাই না? ভুলে যাওয়াটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার। যদি কেউ ভুলে না যায় তাহলে সে অ্যাবনর্মাল, ভুলে যাওয়াটা স্বাভাবিক। তো এই জন্যে ভুলে যাবে, এই জন্য ভুলে গেলে এটাকে আবার একটু একটু করে রিভাইজ করতে হবে, কিছুদিন অন্তর অন্তর আবার পড়তে হবে, আবার পড়তে হবে, আবার পড়তে হবে, বারবার পড়তে হবে। এই একটা বই শুধু তোমাদেরকে পড়তে হবে যদি তোমরা নিটে ভালো রেজাল্ট করতে চাও। একটা বই পড়তে হবে, আর কোনো বই পড়ার কোনো দরকার নেই। এই বইটাই পড়তে হবে এবং কোশ্চেন সলভ করতে হবে, বিভিন্ন রকমের কোশ্চেন সলভ করতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। কেমিস্ট্রিতে কোনো কোশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসবে না, এই কথাটা মাথায় রাখবে। ওই জন্য অন্য কোনো বই, অন্য কোনো জিনিস পড়ার কোনো দরকার নেই। শুধু এনসিইআরটিতে যে জিনিসগুলো আছে ওগুলোই যদি পড়ে উঠতে পারো তাহলেই নিট পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকে পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার আমরা কন্টিনিউ করবো এখানে।